ভাইকে। তো আসলে আমি খুব বেশি কিছু প্রথমে বলতে চাই না, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হলেই ভালো। মূলত আসলে আমরা আজকে সলিমুল্লাহ খান স্যার এবং আবুল কাশেম ফজলুল হক স্যার ওনাদের আলোচনাই শুনতে চাই। তো আমি আসলে এই আজকে যে আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে স্বাধীনতা, সাম্য, সম্প্রীতি, বাংলাদেশের কবিতা। তো সোহরাব হাসান ভাই যেটা বলছিলেন যে আসলে এই তিনটা বিষয়, স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি, এগুলো একসঙ্গে পেলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আসলে আমরা দেখি কি যে যখন একটা বাস্তব যে কোনো একটা পরিস্থিতির মধ্যে আমরা থাকি, তখন আমরা যা কিছু চাই একসঙ্গে, সব কিছু হয়তো একসঙ্গে আমরা নাও পেতে পারি। ধরেন ফরাসি বিপ্লবের সময় যেরকম লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, হ্যাঁ, তিনটা স্লোগান একসঙ্গে উঠেছিল, কিন্তু পরবর্তীতে আসলে তিনটা স্লোগানকে একসঙ্গে আমরা পেয়েছি কিনা, হ্যাঁ, সেটা একটা প্রশ্ন আসে। বা মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেভাবে আমরা তিনটা মূল বিষয়কে আমরা তুলে ধরেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা সামাজিক সুবিচার, সেই তিনটা ছিল মূল স্লোগান। সেগুলো পরবর্তীতে আমরা পেয়েছি কিনা, হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে হয়তো একটা বেশি গুরুত্ব পাচ্ছে কিনা, অন্যগুলো চাপা পড়ে যাচ্ছে, এ ধরনের বিভিন্ন সম্ভাবনা তৈরি হয়। বা পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে যখন ৭২-এর সংবিধান এলো, সেখানে যেরকম 4টা মূল নীতিকে দেখানো হলো, সেখানেও দেখা যাচ্ছে হয়তো বা জাতীয়তাবাদ বা কিছু বিশেষ মানে কোনো একটা বা দুইটা হয়তো বা বেশি প্রাধান্য পেতে পারে। তো আমাদের এখন আমরা যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বসে এই কবিতা পরিষদের আলোচনা চলতেছে, সেখানেও আসলে আমাদের মধ্যে এই প্রশ্নটা আসবে যে স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি, এই তিনটা যদি মূল্যবোধ বা মূল্য চেতনার কথা আমরা বলি, সেগুলো সমন্বয় সম্ভব কিনা, বা সেটা সমন্বয় করার শর্তগুলো কি, এবং স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি, এগুলো বলতে আসলে আমরা কি কি বুঝতেছি। তো এই ক্ষেত্রে আসলে কবিতার যে ভূমিকাটা, কবিতার এখানে ভূমিকাটা কি হইতে পারে, যেটা সোহরাব হাসান ভাই বলছিলেন যে আমাদের ইতিপূর্বে যেই গণ আন্দোলনগুলো ঘটেছে, সেই গণ আন্দোলনে সেটা 52 হোক বা তার আগেও, ধরেন ইভেন মানে 47-এর আগেও যত ধরনের গণ আন্দোলন এই বাংলায় হয়েছে, সেখানে কবিতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং নজরুলকে আমাদের স্মরণ করতেই হবে, যে ধরেন আপনি স্বাধীনতার কথা বলেন বা সাম্যের কথা বলেন এবং সম্প্রীতির কথা বলেন, এই তিনটের ক্ষেত্রে প্রাগাধুনিক যুগে যেরকম হয়তো বা চণ্ডীদাস, নজরুল, অনেকে আমাদের কথা স্মরণ, মানে চণ্ডীদাস, লালন, এদের কথা আমরা স্মরণ করতে পারি, তেমনি আধুনিক কবিতা হয়তো নজরুল এই তিনটা ধারণার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবেন। কিন্তু তারপরে হচ্ছে যে ধরেন আমাদের 52 বলেন, 71 বলেন এবং 90-এর যে গণ আন্দোলন, সেগুলোর সবগুলো ক্ষেত্রে কিন্তু কবিতার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু এরপরে আসলে আমরা যদি বলি যে ধরেন 90-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশে যখন গণতান্ত্রিক শাসন, এক ধরনের বহু দলীয় একটা সংসদীয় শাসন, সেটা গণতান্ত্রিক কতটুকু, সেটা নিয়ে তো প্রশ্ন আমাদের ছিল বলেই আবার নতুন গণ অভ্যুত্থানের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু এই যে একটা বহুদলীয় সংসদীয় শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপরে আসলে কবিতার ভূমিকাটা কি থাকলো, এবং ধরেন আমরা যদি গত যে 15 বছরের যে বাংলাদেশের রাজনৈতিক যে জার্নিটা, সেখানে আসলে কবিদের ভূমিকা কতটুকু শক্তিশালী ছিল, আপনি যদি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অথবা আপনি যদি ধরেন ইনসাফের কথা যদি বলা হয়, সম্প্রীতির কথা যদি বলা হয়, সেখানে আসলে কবিদের ভূমিকাটা কি। এখানে আমি ধরেন যদি কবিদের ভূমিকাটা রাজনীতির সঙ্গে বা রাজনৈতিক প্রক্রিয়া বা সামাজিক প্রক্রিয়ার সঙ্গে কবিদের সম্পর্কটা কি ধরনের, সেটা সম্পর্কে আমার প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে কবিরা, একজন কবি বা যিনি কবিতা লেখেন, তার মূল ভূমিকাটা হচ্ছে যে সমাজের মানে এস্থেটিক জায়গাটার ক্ষেত্রে তার একটা গাঠনিক ভূমিকা থাকে। মানে এস্থেটিক বলতে আমাদের বাংলায় আমরা বলি নন্দন তত্ত্ব, অর্থাৎ কোনটা সুন্দর কোনটা অসুন্দর সেই ভেদাভেদ তৈরি করা। কিন্তু ধরেন এস্থেটিক্সটাকে আমরা আসলে বাংলায় অন্যভাবে অনুবাদ করতে পারি, যে অনুভব তত্ত্ব, মানুষের অনুভবের জায়গায় আমরা আসলে কিভাবে দেখি, সেটা হচ্ছে যে অনুভব তত্ত্ব। এটা এস্থেটিকটাকে আমরা এভাবে, মানে এটার যে গ্রিক যে অরিজিনাল যে শব্দটা এস্থেসিস, তার মানে হচ্ছে যে অনুভব করা বা ফিল করা। তো কবিরা যেহেতু ধরেন এস্থেটিক কর্মকাণ্ড বা তৎপরতার মধ্যে লিপ্ত থাকেন, ফলে সমাজের অনুভবটাকে গঠন করার ক্ষেত্রে কবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং ধরেন আমি যদি সাম্যের প্রসঙ্গটাই তুলি বা ধরেন সম্প্রীতির প্রসঙ্গ তুলি, আসলে সাম্য বলতে কাদের সঙ্গে কাদের সাম্য?
আমাদের ধরেন জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেখানে আমরা বৈষম্যহীনতার একটা আন্দোলন আমরা দেখেছি, যে বৈষম্যহীনতার স্লোগান তুলে প্রথমে সেটা সরকারি চাকরির বৈষম্যহীনতার প্রসঙ্গ ছিল, তারপরে ক্রমশ সেটা আরও বৃহত্তর বৈষম্যহীনতার প্রসঙ্গটা আসলো, যে রাজনৈতিক আমাদের যে সাধারণ মানুষ তাদের যে ধরেন তাদের যে রাজনৈতিক অধিকার এবং সমাজের ভিতরে যে শ্রেণী বৈষম্য, সমাজের ভিতরে বিভিন্ন বর্গের মধ্যে যে বৈষম্য এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে যে সকল বৈষম্য সমাজে জারি থাকে, মানে সাম্য এবং বৈষম্যহীনতা এই দুটো তো অনেকটা মানে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। তো কবিদের আমার মনে হয় যে একজন কবির যে ভূমিকাটা থাকে সেটা হচ্ছে যে সমাজের অনুভবের ভেতরে এই ভেদ রেখাটাকে স্পষ্ট করা, যে আসলে মানে ধরেন সাম্য কাদের সাম্য। এখন ধরেন জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হলো, সেখানে আমরা যেহেতু বৈষম্যহীনতার স্লোগান তুলে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, তো সেখানে আসলে এরপরে আমরা কি দেখতেছি যে ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা প্রসঙ্গ আসতেছে, এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে কারা সেই বন্দোবস্তের পক্ষ হবে এবং তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হবে, সেই আলাপগুলো তো এখন আসতেছে। তো সেখানে কবিতার ভূমিকাটা সম্ভবত এরকম, বা ধরেন যারা শিল্পী যারা বা কবি যারা, তাদের একটা মূল ভূমিকা জায়গাটা হচ্ছে যে আসলে সাম্যের যে অনুভবটা, সেই অনুভবটাকে প্রতিষ্ঠিত করা। এবং এখানে ধরেন যে মানে কবিতার একটা মূল যে আরেকটা যেটা ভূমিকা থাকে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে একটা মেটাফরের মধ্য দিয়ে কিন্তু সমাজের মানুষের কল্পনাটা ধরেন গঠিত হয়, বা মেটাফর বলতে বাংলায় যেটাকে রূপক বলা হয়। অর্থাৎ ধরেন যে এই যে ধরেন আমাদের এতদিন ধরে বাংলাদেশি 15 বছর ধরে যে সংগ্রামটা চলছে, সেই সংগ্রামের খুব পরিচ্ছন্নভাবে সেটার যে ধরেন আমি যদি বলি যে সেটার খুব পরিচ্ছন্ন ভাষিক অভিব্যক্তি আকারে যেই মানে যেটা ধরা পড়ছে, সেটা কিন্তু ধরেন আমরা কবিতার মধ্যে যতটুকু দেখছি তার চেয়ে বেশি পরিমাণে দেখছি এই যে জুলাইয়ের আন্দোলনের সময় যে স্লোগানগুলো আসছে, যেমন ধরেন দেশটাকে আরও বাপের নাম, ঠিক আছে, অথবা ধরেন জুলাই আন্দোলনের একদম সূচনাতে যেই স্লোগানগুলো উঠেছিল এবং সেই স্লোগানগুলো নিয়ে দেখছি আমরা অনেক ধরনের বিতর্ক হয়েছে, সেগুলো এক ধরনের কিন্তু পোয়েটিক একটা একটা পোয়েটিক এক্সপ্রেশনের জায়গায়। হ্যাঁ, তো এই যে ধরেন যেমন 15ই জুলাইতে যে মানে একটা স্লোগান উঠছিল যে হ্যাঁ তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা প্রথমে এই কথাটা বলা হয়েছে, তারপরে আবার মানে ছাত্ররা কিন্তু সাথে সাথে সেখানে যুক্ত করছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো এসেনশিয়াল এখানে কিন্তু একটা মেটাফরিক একটা জটিলতা বা একটা মেটাফরিক একটা ধরেন এক ধরনের কন্টেস্টেশন সেখানে ছিল। হ্যাঁ, এবং সেই ভিতর দিয়ে এই যে ধরেন যারা আন্দোলন করতেছে বৈষম্যের বিরুদ্ধে, তাদেরকে আপনি কোন রূপকের মধ্য দিয়ে প্রকাশ করতেছেন, তাদেরকে যখনই আপনি ধরেন রাজাকার হিসেবে মানে অভিব্যক্ত করতেছেন বা আইডেন্টিফাই করতেছেন, সেটার বিপরীতে কিন্তু একটা পাল্টা রূপক বা পাল্টা একটা মেটাফোর ছাত্র জনতা কিন্তু সামনে নিয়ে আসছে। ঠিক আছে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই যে ধরনের স্লোগানগুলো, এগুলো আসলে কি ঘটায়? এগুলো যেটা ঘটে যে মানুষের আইডেন্টিফিকেশন, যেটা তার যে আত্মশনাক্তি, সে নিজেকে কীভাবে শনাক্ত করে এবং সেই শনাক্তিটা একই সঙ্গে যেমন একটা রাজনৈতিক পরিসরের ভেতরে সে নিজেকে কীভাবে শনাক্ত করছে, যে সে যে একজন নাগরিক, তার যে একটা নাগরিক অধিকার আছে এবং সকল নাগরিকের যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে যে ধরেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আছে, সেটাকে তার আত্মশনাক্তির মধ্য দিয়ে সে প্রকাশ করছে। এবং সেই প্রকাশের খুব পরিচ্ছন্ন অভিব্যক্তি আমরা দেখতে পেলাম এই স্লোগানগুলোর ভেতরে। আপনি জুলাইয়ের স্লোগান বা জুলাইয়ের যে সকল দেয়াল লিখন আছে, সেখানে এই প্রসঙ্গটাই বারবার উঠে আসছে যে এই দেশে সকল মানুষের মধ্যে এই সমতা থাকবে এবং একই সঙ্গে সম্প্রীতির প্রসঙ্গটাও থাকবে। এবং সম্প্রীতির প্রসঙ্গটা আসলেও সেখানে আসলে প্রসঙ্গটা আসবে যে কাদের মধ্যে সম্প্রীতি, যেমন ধরেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, বিভিন্ন জাতিসত্তার মধ্যে সম্প্রীতি, হ্যাঁ, আবার বিভিন্ন শ্রেণী, যেগুলো সমাজের বিভিন্ন শ্রেণী এবং বর্গগুলো আছে, তাদের মধ্যেও সম্প্রীতি এবং সাম্য বা বৈষম্যহীনতা। এখন জুলাইয়ের পরে এই আমরা এই ধরেন সাম্যের প্রশ্নটাকে বা বৈষম্যহীনতার প্রশ্নটাকে ঠিক কতদূর বিস্তারিত করতে পারছি বা কতটুকু প্রসারিত করতে পারছি? আমরা কি ধরেন শ্রমিকদেরকে, যারা কিনা এই আন্দোলনে খুব সক্রিয় একটা ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে কি আমরা এই সাম্য বা বৈষম্যহীনতার পরিসরের ভেতরে অন্তর্ভুক্ত করতে পারছি কিনা বা নতুন বন্দোবস্তের ভিতরে মানে আনতে পারছি কিনা? তো ধরেন একজন যিনি কবিতা লেখেন, একজন শ্রমিক বা একজন রিক্সাওয়ালা, তার হয়তো সেই কবিতা লেখার সুযোগটা নাই। ফলে যেটা ঘটে যে তারা হয়তো বা যখন রাজনৈতিক তৎপরতার ভিতরে অংশগ্রহণ করেন, তখন তাকে আমরা হয়তো বা বাহবা দিই, কিন্তু পরবর্তীতে যখন একটা নতুনভাবে একটা বন্দোবস্ত যখন দানা বাঁধতে থাকে, তখন হয়তো তাকে আর আমরা সেই মানে বন্দোবস্তের ভেতরে বা পরিসরের ভেতরে অন্তর্ভুক্ত করি না। তো এই জায়গাগুলোতে হয়তো কবি যারা আছেন বা যারা মানুষের অনুভব তত্ত্ব নিয়ে কাজ করেন,
তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো আমি আসলে এখন আর বেশি আলাপটা এখন বাড়াবো না, পরবর্তীতে হয়তো বা স্যারের বক্তব্যের পরে আমরা আরো কিছু যুক্ত করতে পারবো। ধন্যবাদ।